নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি আলী ইমরান রমজ অর্থাৎ ভিক্টরের সঙ্গে। ভিক্টর দা, গোটা রাজ্য বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে তোলপাড় এবং সেখানে আপনাদের বিরোধীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে আপনারা এসব নিয়ে সরব হচ্ছেন না। কি বলবেন? সবথেকে বড় কথা হচ্ছে সাম্প্রতিককালে গোটা রাজ্য হচ্ছে একদম তোলপাড় হয়েছে ট্যাব কেলেঙ্কারি নিয়ে। কি বলবেন? আপনার বক্তব্য কি এ বিষয়ে? ট্যাব কেলেঙ্কারি নিয়ে এটাই বলতে চাই যে আমরা বিরোধীরা আজকেই নাই, প্রথম দিন থেকে যখন থেকে মুখ্যমন্ত্রী ট্যাব ছাত্রদেরকে দেওয়ার ঘোষণা করেছিলেন তখন থেকেই আমরা বলেছিলাম এটা একটা দুর্নীতির আখড়া তৈরি হবে। আগামী দিনে ছাত্রদের হাতে ট্যাবের নামে ছাত্রদেরকে পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন করা হবে এবং সেখানে ট্যাবের নামে কোটি কোটি টাকা লুট হবে। যেভাবে ছাত্রদের ইউনিফর্মের টাকা লুট হচ্ছে, যেভাবে ছাত্রদের বই নামে টাকা লুট হয়েছে, সেটাও আমরা দেখেছি। ইসলামপুরে আজ অবধি বই উদ্ধার হলো না। সেই কেলেঙ্কারিগুলো তো আমাদের চোখের সামনে আছে। ট্যাব কেলেঙ্কারিতে আজকে যারা ধরা পড়ছে তারা হচ্ছেন চুনোপটি। এদের পিছনে যে বড় মাথাগুলো আছে সেই মাথাগুলো শাসক দলের বড় বড় হোতারা আছে। সেই অবধি কি পুলিশ পৌঁছাতে পারবে? তদন্ত কি তাদের দরজা অবধি যেতে পারবে? এবং যে প্রশাসন যারা উঁচু জায়গায় বসে আছেন, যারা দায়িত্ব নিয়ে মাঝে মাঝে দেখছি আপনার চ্যানেলে বা অন্যান্য পত্রিকাতে তারা স্টেটমেন্ট দিচ্ছেন কি আমরা তদন্ত করছি, দোষীদের শাস্তি হবে। আদৌ কি তাদেরকে শাস্তি দেওয়ার মতন তাদের ক্ষমতা আছে? তার মধ্যে প্রশাসনের মদত ছাড়া তৃণমূলের নেতৃত্বরা যারা জড়িত এবং যে চুনোপুটিরা গ্রেফতার হয়েছে বা যারা এখনও পুলিশের নজরে আছে, তারা এই কাজগুলো করার সাহস এই জন্যে পেয়েছে যে তৃণমূলের নেতা এবং পুলিশ প্রশাসন থেকে নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন এদের মদত ছাড়া সরকারি সম্পত্তি এইভাবে চুরি করা যায় না। এই সরকারি সম্পত্তি লুট চুরি যাই ঘটছে তার মধ্যে সমানভাবে প্রশাসন দায়ী আছে এবং সরকার তৃণমূলের কিছু নেতা বা মস্তানকে পোষার জন্যে সরকারি সম্পত্তি লুট করার অধিকার দিয়ে তাদের রোজগার তৈরি করে দিচ্ছে যে সেখান থেকে তোমরা রোজগার করে খাও আর তৃণমূলের গুন্ডা মস্তান হিসাবে তৃণমূলের বুথ দখল করো, তৃণমূলের হয় ভোট তৈরি করো, তৃণমূলের হয় তোমরা মানুষের উপরে অত্যাচার করো। এই জন্যে তাদেরকে ছাড় দিয়ে রেখেছে। সাম্প্রতিককালে আরেকটা বড় ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। আপনারা ইন্ডিয়া জোটে রয়েছেন সর্বভারতীয় স্তরে, তো সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট আপনারা এখনও ক্লিয়ার করলেন না। যদিও এর আগে আপনাদের প্রদেশ কংগ্রেস যিনি সভাপতি আছেন তিনি বলেছিলেন যে এই অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে আপনারা নন। সংসদে কি এটা নিয়ে তোলপাড় হবে মনে করছেন? আপনাদের দলনেতা রাহুল গান্ধী রয়েছেন সেখানে। না, সেখানে কংগ্রেস তো তার স্ট্যান্ড ক্লিয়ার করে বলেই দিয়েছে। সংবিধান হাতে নিয়ে রাহুল গান্ধী বারে বারে বলেছেন যে যেখানে সংবিধান বিরুদ্ধে যে কোনো প্রস্তাব আসবে, যেখানে গণতন্ত্র হত্যা করার চেষ্টা হবে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা হবে, সেখানে কিন্তু কংগ্রেস চুপচাপ থাকবে না। সেই নিয়ে কংগ্রেস পার্লামেন্টেও বলেছে, রাস্তাও বলেছে। আমার এখন প্রশ্ন হচ্ছে, সাধারণভাবে আমি একজন গণতান্ত্রিক দেশের মানুষ হিসাবে, একজন ধর্মনিরপেক্ষ দেশের মধ্যে যে আমরা থাকি এবং সংবিধানকে আমরা মেনে চলতে চাই, এই তিনটা জিনিস সংবিধান, গণতন্ত্র এবং নিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা, এর মধ্যে আজকে দেখা যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল বিজেপিকে বাদ দিয়ে নিজেকে সেকুলার, ডেমোক্রেটিক এবং সংবিধানের পক্ষে বলে। কিন্তু যখন একটা ইস্যু আসছে যে ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে যে বিলটা নিয়ে আসা হচ্ছে, সেই বিলের বিরোধিতা করার জন্যে রাজনৈতিক দল নাপছে না বা তৃণমূল দল নাপলো না বা অন্যান্য রাজ্যে আরজেডি নাপছে না, সমাজবাদী নাপছে না, যারা নিজেকে সেকুলার বলে, নিজেকে ডেমোক্রেটিক পার্টি বলে, তারা কি বলছে? মাইনরিটিরা রাস্তায় নাপো। শুধু মাইনরিটিদেরকে দিয়ে রাস্তায় নাপানো হচ্ছে। এই ইস্যুটা মাইনরিটিদের ইস্যু হয়ে যাচ্ছে কেন? শুধু ওয়াকফ বোর্ডটা যেহেতু মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি ওখানে জমা থাকে, সেই জন্যে খালি মুসলিমরা রাস্তায় নামবে। প্রশ্নটা এখানে হচ্ছে, মুসলিমদেরকে রাস্তায় নাপিয়ে আজকে তৃণমূল মিছিল করলো কলকাতায় মাইনরিটির নামে। এই যত মুসলমানদেরকে এক একটা করে রাস্তায় নাপাচ্ছে, তার উল্টো দিকে লাভবান হচ্ছে বিজেপি। আর মমতা বিজেপিকে দেখিয়ে কালকে মুসলমানদেরকে ভয় দেখাবে। আমার প্রশ্ন স্পেসিফিক্যালি হচ্ছে যে যেখানে
সংবিধানের বিরুদ্ধে একটা আইন আনা হচ্ছে, ডেমোক্রেসির উপরে হামলা হচ্ছে, সেকুলারিজমের উপরে হামলা হচ্ছে, তো ওয়াই নট অল দ্য সেকুলার পার্টি, অল দ্য ডেমোক্রেটিক পার্টি, অল দ্য কনস্টিটিউশন ফলো যারা করে তারা, আমরা সবাই রাস্তায় নামবো না কেন? কেন বিজেপির বিরুদ্ধে, এই বিলের বিরুদ্ধে তৃণমূল ডাক দিচ্ছে না? পুরো তৃণমূলের আন্দোলন হচ্ছে না কেন? বিহারে আরজেডির আন্দোলন হচ্ছে না কেন? ইউপিতে সমাজবাদী আন্দোলনে যাচ্ছে না কেন? ভারতবর্ষে যতগুলো সেকুলার পার্টি তারা রাস্তায় নামছে না কেন? সবাই খালি মুসলমান নাপো, যত মুসলমানকে নাপিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া, এই রাজনীতিটাই সবাই করছে। আমি তার বিরোধিতা করছি। আমি বলছি যারা ডেমোক্রেটিক এবং সেকুলারিজম এবং কনস্টিটিউশনকে মানি, তাদের সকলকেই নাপা উচিত, যেহেতু আর্টিকেল 29-এর ভায়োলেশন হচ্ছে। একটা ধর্মকে টার্গেট করে তার উপরে হামলা করা মানে সেকুলারিজমের উপরে হামলা হচ্ছে। আর গণতন্ত্রের দেশের মধ্যে যেখানে বলা আছে সবার সমান অধিকার আছে, সেখানে আমার অধিকার খনন হচ্ছে। তো আমার সংবিধানও ডেমোক্রেসি, সেকুলারিজম তিনটের উপরেই হামলা হচ্ছে। তাহলে সব পার্টি নামবে না কেন? শুধু মুসলমানরা নামবে? রাস্তায় মুসলমানের ভিড় বাড়িয়ে দাও, আর তার বিনিময়ে বিজেপি ওখানে ওই ভিড়কে দেখিয়ে তারা তাদের রাজনীতি করবে। এটাই তো হচ্ছে কেন? আমার একটাই দাবি যে এই আন্দোলন সকল সেকুলার পার্টি, সকল ডেমোক্রেটিক পার্টি, সংবিধান যারা মানেন তারা সবাই এই আন্দোলনে যুক্ত হওয়া দরকার। সেই পলিটিক্যাল পার্টিদেরকে এর বিরুদ্ধে আন্দোলনে নাপা দরকার। আপনি কি মনে করছেন এই যে ওয়াকফ বোর্ড, সেই ওয়াকফ বোর্ডে সাধারণত মুসলিমদের দান করা সম্পত্তি রয়েছে, কিন্তু সেই ওয়াকফ ইসলামপুর সাবডিভিশনের দিকে আমরা যদি লক্ষ্য করি, যেখানে প্রচুর ওয়াকফ প্রপার্টি রয়েছে, যার উপরে সরকারি আবাসন, বিদ্যালয়, অফিস, আদালত, কোর্ট, কাছারি ইত্যাদি থাকছে, তো এটা তো শুধুমাত্র মুসলিমদের বা যারা সংখ্যালঘু তাদের বিষয় নয়, বরং এক্ষেত্রে হচ্ছে সার্বিকভাবে সমস্ত মানুষ। কারণ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে যদি হচ্ছে যে অ্যামেন্ডমেন্টটা আনা হচ্ছে, তাতে সমস্ত সম্পত্তি সরকারি এখতিয়ারে চলে যাবে বা সেগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেই অফিস আদালতে তো সাধারণ মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষরা যান, তারা তো অ্যাটেস্টেক করবেন মনে করছেন। সেই জন্য তো আমি বলছি কি এই লড়াইটা শুধু একটা সম্প্রদায়ের লড়াই নয়। আজকে ইসলামপুর কোর্ট, আজকে এসডিও অফিস, আজকে ইসলামপুর হসপিটাল, ইসলামপুর থানা, এই সব জমির উপরে যে সরকারি দপ্তরগুলো তৈরি হয়ে আছে, এখানে কি হিন্দু সম্প্রদায়ের মানুষ তার সমস্যার সমাধানের জন্য যান না? সেখানে সমস্ত ধর্মের মানুষকে আসতে হয়, কাজের জন্য দৌড়াতে হয়। তাহলে আজকে যদি সরকার একটা আইন এনে এই সব জায়গার উপরে দখল করে, তারা তাদের মাতব্বরি তৈরি করে দেয়, তাহলে সাধারণ মানুষের কাজের অসুবিধা, সাধারণ মানুষের সম্পত্তির উপরে হামলা হচ্ছে। তাহলে সমস্ত শ্রেণীর মানুষকে নাপতে হবে। তার জন্যই আমি বলছি কি পলিটিক্যালি এর বিরোধিতা সমস্ত রাজনৈতিক দলকে করতে হবে। এই যে দলগুলো মাইনরিটির নামে যে খেলাটা খেলছে, সেই মাইনরিটির নামে শুধু মুসলমানকে রাস্তায় নাপিয়ে বিজেপির সুবিধা করে দেওয়া ছাড়া আর তৃণমূল সরকার কিচ্ছু করছে না। যে বিষয়টা বলবো যে সাম্প্রতিককালে দেখা গেছে যে পশ্চিমবাংলার ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের যে প্রপার্টি রয়েছে, একদম আপনি আয়তনের দিক থেকে বলেন বা সংখ্যার দিক থেকে বলেন, সব থেকে বেশি পশ্চিমবাংলার মধ্যে। তো তৃণমূল কংগ্রেস তো বলছেই যে তারা ওয়াকফ বোর্ডের অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করবেন, কিন্তু কংগ্রেসকে মাঠে তারা নামতে দেখছেন না, এমনটা তাদের অভিযোগ সরকারি দলের। উনি তো নিজেই বলছেন পশ্চিমবাংলায় কংগ্রেস হচ্ছে সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। তাহলে সাইনবোর্ডের কাছে উনি আবার আশা রাখছেন কেন? উনি সরকারে আছেন, মুখ্যমন্ত্রী নিজে সরকারে আছেন, বিধানসভায় রেজুলেশন পাস করুন, রেজুলেশন করে কেন্দ্র সরকারের কাছে পাঠাক রাজ্য সরকার, কি আমরা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে যে আইন 2024-এ আনা হচ্ছে, ওই আইনকে আমরা বাংলায় মানব না। এটা পাঠাচ্ছেন না কেন? এটা পাঠিয়ে তো উনি বলতে পারেন, কিন্তু উনি ওটা করবেন না। উনি মাইনরিটিকে বলছেন কি তোমরা রাস্তায় নামো। ওইখান থেকে দেখলাম সারা জেলা থেকে লোক জড়ো হয়, সব আমাদের মুসলমান ভাইরা দাড়ি টুপি লাগিয়ে গিয়ে ওখানে স্লোগান দিচ্ছেন। তাতে আপনারা ওয়াকফ বোর্ডের পক্ষে লড়াই করতে পারবেন না। এতে বিজেপির সুবিধা হচ্ছে। বিজেপি তো সেটাই বলছে যে আমরা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কাড়িয়ে সব সরকারের অধীনে নিয়ে আসবো, সেটা ভারতবর্ষের সকল মানুষের জন্য হবে। তো এইখানে মানুষকে তো ওটাই ওরা দেখাচ্ছে, এই দেখো মুসলমানরা চেঁচাচ্ছে। এই মুসলমানরা যতই চেঁচাবে ততই ওরা বিজেপির সুবিধা হবে, আর সেই কাজটা তৃণমূল করছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কেন রাস্তায় নামছে না ঝান্ডা নিয়ে? মমতা ব্যানার্জি রাস্তায় নামছেন না কেন? সুজিত বসু নামছেন না কেন? কানাইয়ালাল আগারওয়াল নামছেন না কেন? এরা কি গণতন্ত্র প্রেমী নয়? এরা সেকুলারিজমকে মানেন না? এরা কি সংবিধানকে মানেন না? যদি সংবিধানকে মানেন, সেকুলারিজমকে মানেন, ডেমোক্রেসিকে মানেন, তাহলে রাস্তায় এরা কেন না? শুধু রাস্তায় মুসলমানরা কেন? এটাই আমার প্রশ্ন।
সাম্প্রতিককালে দেখা গেছে যে বিধানসভাতে আপনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন, বিধানসভাতে অপরাজিতা বিল নামে একটা বিল, রেপ অ্যান্ড মার্ডার বা মার্ডার, সেক্ষেত্রে হচ্ছে চরম শাস্তি দাবি করে বিধানসভায় একটা বিল পাশ হয়েছে এবং সেটা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষর করবার জন্য বা সংসদে পাশ করবার জন্য পাঠানো হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসও সেই বিলটাকে যাতে আইনে পরিণত করা হয়, কেন্দ্রীয় সরকার যাতে রাষ্ট্রপতি যাতে স্বাক্ষর করেন, তার জন্য তারা আন্দোলন করছেন। আপনারা এই বিষয়টাকে কী নিয়ে দেখছেন? এটাকে আমি এটাই বলবো যে মমতা ব্যানার্জি নাটক ভালো করতে পারেন, উনি নাটক করতে পছন্দ করেন। বিধানসভায় উনি নাটক করছেন যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে এই অপরাজিতা বিল এনে উনি নিজের মুখ রক্ষা করার চেষ্টা করছেন। যেখানে পক্সোর মতন একটা আইন আছে, সেখানে রেপের জন্য 376 যে আইপিসি তার ধারা আছে, সেই ধারার মধ্যে 10 বছরেরও সাজা আছে। রেপ অ্যান্ড মার্ডার হলে সেখানে যাবজ্জীবন অবধি সাজা ওখানে আছে। তাহলে মুখ্যমন্ত্রী এখন যে আইন তৈরি করে সেখানে যে সাজার কথা বলছেন, সেই প্রভিশনটা আগে থেকে ভারতবর্ষের আইনে আছে। তাহলে মুখ্যমন্ত্রী নিজের আইন তৈরি করতে চাইলে তো সেটা হবে না। সেটা উনি তৃণমূলের বিধায়কদেরকে নিজের হাতের মুঠোতে রেখে যা খুশি তিনি পাস করাতে পারেন। সেটা রাজ্যপালের কাছে গেছে। রাজ্যপাল একজন শিক্ষিত ব্যক্তি আছেন, দেশের আইন সম্বন্ধে অবগত আছেন, দেশের সংবিধান সম্বন্ধে অবগত আছেন, সেটা উনি ভালো বুঝেন। সেই জন্য আমি এটা হলো এই আইন রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি ইজাজে যা, কেন্দ্র সরকারের কাছে যা, পার্লামেন্টে কোথাও এটা পাস হবে। কেন এই আইনটাকে পাস করার কোনো আইনি বৈধতা নাই। মুখ্যমন্ত্রী মূর্খ বানাচ্ছেন বাংলার মানুষকে, এর বাইরে আর কিছু। এ বিষয়ে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, যদি হচ্ছে এই বিলটা হচ্ছে আইনে পরিণত না হয় বা এই আইনটা হচ্ছে রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন, তিনি একজন এমপি হিসাবে প্রাইভেট বিল নিয়ে আসবেন। কি বলবেন? তিনি আসবেন প্রাইভেট বিল নিয়ে আসবেন। প্রাইভেট বিল যদি উনি নিয়ে আসেন, ওনার প্রাইভেট বিলকে স্বীকৃতি কে দেবে? এটা তো মানুষকে বোকা বানানো না। দেশের সংবিধানের মধ্যে দিয়ে আইন তৈরি হবে, আর যেটা সেন্ট্রাল ল আছে সেই সেন্ট্রাল লকে কন্ট্রাডিক্ট না করে স্টেট ল তৈরি হয়। আর স্টেটের ল উনি আলাদাভাবে তৈরি করবেন, যেটা সেন্ট্রালের সঙ্গে কন্ট্রাডিকশন হবে, যেটা ভারতের সংবিধানের সঙ্গে কন্ট্রাডিকশন করবে। তো সেই আইনটাকে কোন কিভাবে বৈধতা উনি পাবেন? এগুলো মানুষের কাছে বোকা বানানো ছাড়া কিছু নয়। কারণ দেশের মানুষের বেশিরভাগ মানুষ আইনের সম্বন্ধে অবগত নয়, বেশিরভাগ মানুষ সংবিধান জানে না। সেই জন্যে যা খুশি নেতারা দাঁড়িয়ে বলে দিল, সেই হিসাবে মানুষ হাততালি দিতে পারে। কিন্তু সেটা বাস্তবায়িত অভিষেক যদি বলেছেন, সেই কাজটা কার্যকরী করে দেখাবার ওনার ক্ষমতা নেই। উনি তো অনেক ডায়লগ মেরেছেন। উনি তো এটাও বলেছিলেন যে যারা নির্দল হয়ে দাঁড়াবে তাদেরকে পার্টিতে ঢুকতে দেওয়া যাবে না। আটকাতে পেরেছেন? ইসলামপুরই তো আপনার এখানেই উদাহরণ হয়। নির্দলে যারা জিতে আজকে সবাই তৃণমূলে যোগদান করেছে। তৃণমূলের হয় প্রধান আছে, তৃণমূলের হয় পঞ্চায়েত সমিতি আছে, তৃণমূলের হয় সব আজকে রাজনীতি করে বেড়াচ্ছে। অভিষেক ব্যানার্জির কথার কোনো দাম আছে? ও না, রাজনীতিতে ওর জন্ম শুধু এই জন্যে কি উনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর ভাইপো। যদি ব্যানার্জি শব্দটা সরিয়ে দেওয়া যায়, তাহলে অভিষেকের আমাদের এখানে ওয়ার্ডের যে একজন কর্মী আছে তার থেকেও তার অবস্থা খারাপ থাকবে। শেষ প্রশ্ন যেটা করব, যে এই যে এতগুলো বিষয় সাম্প্রতিককালে স্টেটে চলছে, এই নিয়ে কি আপনারা হচ্ছে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস পশ্চিমবঙ্গ, আপনারা কি আন্দোলনে নামবেন আগামী দিনে? অবশ্যই আমরা যে ইস্যু ভিত্তিক আমাদের যে কর্মসূচি আমরা গ্রহণ করব, আমাদের কাছে যেগুলো ইস্যু গুরুত্বপূর্ণ মনে হবে, ইসলামপুরের জেলার দাবি যেরকম আমাদের 1 নম্বর দাবি থাকছে, এই জেলার দাবিকে সামনে রেখে আমাদের আগামী দিনে আন্দোলন কর্মসূচি আমরা তৈরি করছি। সেই জন্য আমরা প্রত্যেকটা ব্লকে আমাদের মিটিং চলছে, কমিটি তৈরি হচ্ছে। সেইভাবে আমরা আগামী দিনে ইসলামপুর জেলা যাতে আমরা তৈরি করতে পারি, তার জন্য আমাদের ইসলামপুর জেলা নির্মাণ কমিটি এখন কাজ আরম্ভ করে রেখেছে। সেটা আস্তে আস্তে আপনাদের চোখে পড়বে যখন আমরা রাস্তায় নামবো। লোকসভা ভোটের আগেও আপনার হচ্ছে একদম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগতভাবে বারবার বলেছিলেন যে জেলা নির্মাণ বা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করতে হবে। এই জায়গাটায় কি আপনি এখনও অনড় এবং আপনি মনে করছেন যে ইসলামপুরকে পূর্ণাঙ্গ জেলা করা দরকার? আমি তো অনেক দিন আগেই থেকে বলছি, বিধানসভায় একমাত্র বিধায়ক হিসাবে বিধানসভার ভিতরে ইসলামপুরকে জেলার দাবি তুলে আমি কথা বলেছি, বাকিরা রাস্তায় বলেছে।
মিডিয়াতে বলেছেন, কিন্তু বিধানসভার ভিতরে কোনো নেতাই বলেননি। এটা আমি বলেছিলাম। আর আমি আজকেও একই আমার দাবি আছে, ইসলামপুরকে পুনর্নবায় করে নতুন করে পৈতৃক জেলা যে বলে পৃথক জেলা করতে হবে। এই দাবিতে আমরা অনর আছি এবং করণদিঘি থেকে নিয়ে ইসলামপুর চোপড়া এই 5টা ব্লকে নিয়ে ইসলামপুর জেলা এবং করণদিঘিকে মহকুমা করার দাবি নিয়ে আমরা আগামী দিনে আমাদের আন্দোলন কর্মসূচি করব। থ্যাংক ইউ।